হাই ফ্রেন্ডস, এই ভিডিওটা পার্ট টু ওড বা উই আর দ্য মিউজিক মেকার্স বাই আর্থার ও সায়েন্সি। এনার এই ওড বা উই আর দ্য মিউজিক মেকার্স যে পোয়েট্রিটা রয়েছে, এই পোয়েট্রিটার সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমি প্রথম 4টে স্ট্যান্জা ডেসক্রাইব করেছি, এক্সপ্লেন করেছি বাংলাতেই, তোমরা দেখে নিতে পারো। এবং এই পার্ট টুতে মানে এই ভিডিওটাতে আমি আর যে 5টা স্ট্যান্জা রয়েছে সেটা এক্সপ্লেন করব। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনটাকে অন করো, যাতে যে কোনো এডুকেশনাল ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আমি আপলোড করার পরে। তো আমরা আজকে শুরু করছি ফিফথ স্ট্যান্জা থেকে। 5 নম্বর স্ট্যান্জা থেকে আমরা আজকে শুরু করছি এই কবিতাটা এক্সপ্লেন করা। আমি বাংলাতে এক্সপ্লেন করব। তো ফিফথ স্ট্যান্জাতে কি রয়েছে? দে হ্যাড নো ভিশন এমার্জিং of the goodly house they are rising. They had no divine foreseeing of the land to which they are going. But no one man's soul it hath broken, a light that doth not depart, as his look or a word he hath spoken, wrought flame in another man's heart. তো এই ফিফথ স্ট্যান্ডাতে কবি কি বলেছেন? দে হ্যাড নো ভিশন, দে হ্যাড নো ভিশন অ্যামাজিং। তাদের কোনো আকর্ষণীয় কল্পনা নেই, দৃষ্টি নেই। দে দে মানে কাদের কথা বলছেন কবি? দে মানে কবি বলছেন সাধারণ মানুষের কথা, ভিক্টোরিয়ান এরার সাধারণ মানুষের কথা। তাদের মধ্যে কোনো রকম গ্রেট ভিশন নেই, তার মানে আকর্ষণীয় কিছু অ্যামাজিং ভিশন, আকর্ষণীয় যে কল্পনা, দৃষ্টিশক্তি সেটা তাদের নেই। কেন নেই? কেন কবি এই কথাটা বলেছেন? তার কারণ হচ্ছে ভিক্টোরিয়ান এরাতে পলিটিক্স এমনই ছিল। সেই সময় পলিটিক্স কি করতো? যারা ওয়ার্কিং ক্লাস পিপল, সাধারণ মানুষ, যারা বুদ্ধিজীবী নয়, হাই ক্লাস পিপল নয়, বিশেষত সাধারণ ওয়ার্কিং ক্লাস মানুষদেরকে পলিটিক্স নিজেদের কাজে ব্যবহার করত। তো এইরকমই একটা দৃষ্টিভঙ্গিতে কবি বোঝাতে চেয়েছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে যে ইউ আর দ্য ভিশনলেস পিপল। আপনারা হচ্ছেন ভিশনলেস। আপনাদের মধ্যে কোনো কল্পনা শক্তি নেই, বিবেচনা শক্তি নেই। এটাকেই কিন্তু কবি বোঝাতে চেয়েছেন। দে হ্যাড নো ভিশন অ্যামাজিং, তাদের কোনো আকর্ষণীয় কল্পনা বা দৃষ্টিশক্তি নেই, রাইট? কিসের? অফ দ্য গুডলি হাউস দে আর রাইজিং, যে ভালো ভালো বাড়িগুলি তারা গড়ে তুলেছে। হুম, যে ভালো বাড়ি তারা গড়ে তুলছে। তার মানে কি? ওয়ার্কিং ক্লাস পিপল স্বাভাবিকভাবেই যারা ইন্ডাস্ট্রি কনস্ট্রাক্ট করছেন, যারা লেবারের কাজ করছেন, বাড়ি তৈরি করছেন, ইন্ডাস্ট্রি তৈরি করছেন, তারা তো এইগুলো করছেন। অ্যাকচুয়ালি দে আর রাইজিং দেয়ার হাউসেস বা হাউসেস অফ দ্য আদার পিপল অ্যাজ দ্য ওয়ার্কার্স। হ্যাঁ, কর্মচারী হিসেবে তারা ঘর বাড়ি গড়ে তুলছে। হ্যাঁ, নিজেদের ঘর বাড়িও গড়ে তুলছে। হোয়াট এভার দে আর রাইজিং টু দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম ইন টার্মস অফ হোয়াট এভার। তারা যা কিছুই গড়ে তুলুক না কেন তাদের চারিদিকে, তাদের জীবনে, তাদের কর্মব্যস্ততায়, তাদের দায়িত্বে, হোয়াট এভার, তারা কিন্তু জানে না যে তাদের মধ্যে কোনো কল্পনা শক্তি নেই। তার মানে তারা ইগনোরেন্ট, তারা অজ্ঞ। এটাই কবি বোঝাতে চাইছেন। আরেকবার আমি এই দুটো লাইন এক্সপ্লেন করছি। দে হ্যাড নো ভিশন অ্যামাজিং, তাদের কোনো কল্পনা শক্তি নেই, আকর্ষণীয় আকর্ষণীয় কল্পনা শক্তি তাদের নেই। কিসের? অফ দ্য গুডলি হাউস দে আর রাইজিং, যে কাজগুলো তারা করছে, যে বাড়িগুলো তারা গড়ে তুলছে। দে হ্যাড নো ডিভাইন ফর সোয়িং, তাদের কোনো স্বর্গীয় পূর্বাভাস নেই যা ভবিষ্যৎ দেখাতে পারে, রাইট? দে হ্যাড নো ডিভাইন ফর সোয়িং, তার মানে তাদের কোনো স্বর্গীয় পূর্বাভাস নেই যা ভবিষ্যৎ দেখাতে পারে। ডিভাইন ফর সোয়িং, সো স্বর্গীয় যে পূর্বাভাস, যে প্রফেসি, যে ভবিষ্যৎবাণী, আমরা শিল্পীরা, আমরা আর্টিস্ট, আমরা লেখক, আমরা কবি, আমরা গায়ক, আমরা যে ভবিষ্যৎবাণী করতে পারি আমাদের শিল্পের মধ্য দিয়ে, তাদের মধ্যে কিন্তু সেই কোয়ালিটি নেই। যার ফলে তারা পারে না তাদের স্বর্গীয় পূর্বাভাসের মধ্য দিয়ে ভবিষ্যৎ দর্শন করাতে। নেক্সট, অফ দ্য ল্যান্ড টু হুইচ দে আর গোয়িং, যেই ভূমিতে তারা গড়ে চলেছে, যেই ভূমিতে তারা তাদের কাজ করে চলেছে, সেই ভূমির ওপরে তাদের কাজের মধ্য দিয়ে স্বর্গীয় পূর্বাভাস প্রদান করে ভবিষ্যৎ দেখানোর মতো তাদের কোনো ক্ষমতা নেই। তার মানে কি? দে আর ইগনোরেন্ট পিপল। তো আবার আমি এই 4টে লাইন এক্সপ্লেন করছি বাংলাতে। দে হ্যাড নো ভিশন অফ ভিশন অ্যামাজিং, তাদের কোনো আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি নেই, কল্পনা নেই। অফ দ্য গুডলি হাউস দে আর রাইজিং, যে বাড়িগুলো তারা গড়ে তুলেছে, নির্মাণ করে তুলছে। দে হ্যাড নো ডিভাইন ফর সোয়িং, তাদের স্বর্গীয় পূর্বাভাস নেই যা ভবিষ্যৎ দেখাতে পারে। অফ দ্য ল্যান্ড টু হুইচ দে আর গোয়িং, যে ভূমিতে তারা বাস করছে, যে ভূমিতে তারা কর্ম করছে, সেই ভূমির ভবিষ্যৎ সম্পর্কে বলার ক্ষমতা তাদের নেই। দ্যাট মিনস দ্য কমন পিপল হ্যাজ নো এবিলিটি টু মেক প্রফেসি, তাই না? ভবিষ্যৎবাণী করার, প্রফেসি করার তাদের কোনো ক্ষমতা নেই সাধারণ মানুষের। তারা ইগনোরেন্ট, অজ্ঞ। এটাই কবি বোঝাতে চাইছেন। বাট নো ওয়ান ম্যান সোল ইট হ্যাথ ব্রকেন, কিন্তু একজন মানুষ, হ্যাঁ, যার মধ্যে এই লাইটটাকে দেখা যাচ্ছে, এই ভবিষ্যৎ দেখার সম্ভাবনা দেখা যাচ্ছে,
একটাই মানুষ যে ভবিষ্যৎ দেখতে পারে। সে কে? সে হচ্ছেন কবি। সে কে? সে শিল্পী, সে গায়ক। বাট অন ওয়ান ম্যানস সোল ইট হ্যাথ ব্রকেন। একমাত্র শিল্পীর মধ্যেই, একমাত্র শিল্পীর শিল্পের দ্বারাই, হুম, শিল্পীর দ্বারা ভবিষ্যৎবাণী করা হয়, প্রফেসি করা হয়, কল্পনা করা হয়। তো শিল্পীর শিল্পই হচ্ছে শিল্পীর কল্পনা, তাই না? তো কবি যেখানে এই সাধারণ মানুষগুলোকে বললেন ইগনোরেন্ট, সেখানে কবি বলছেন কিন্তু একজন মানুষ যার আত্মার মধ্যে, যার হৃদয়ের মধ্যে আমরা সেই আলোটা, সেই ভিশনটা দেখতে পাবো, দেখতে পাই, দেখতে পারি, সে কে? সে শিল্পী, সেটা আর্টিস্ট। তো এর দ্বারা কবি ভ্যালু অফ আর্ট, দ্য পাওয়ার অফ আর্টিস্ট, এটাই বোঝাতে চেয়েছেন। তার মানে একটা শিল্পী কতখানি ক্ষমতাশালী। সে হতে পারে কবি, হতে পারে গায়ক, হতে পারে চিত্রকার, হতে পারে যে কোনো ধরনের লেখক। তাদের লেখার মধ্য দিয়ে তাদের ভবিষ্যৎ দেখানোর ক্ষমতা রয়েছে, ফরশোয়িং কোয়ালিটি রয়েছে তাদের, এবিলিটি টু ফরশো, এবিলিটি টু ফোরশো, সেটাই বলছেন কবি। বাট নো ওয়ান ম্যান সোল ইট হ্যাথ, বাট অন ওয়ান ম্যান সোল ইট হ্যাথ ব্রকেন। আ লাইট দ্যাট ডথ নট ডিপার্ট। তার মানে সেই মানুষটার মধ্যে যে অন্তর্দৃষ্টিটা রয়েছে, সেটা কিন্তু এড়িয়ে যাওয়া যেতে পারে না, সেটা কখনো নিভে যাবে না। ঠিক আছে, তাহলে কি বললো? বাট কি বলছে তাহলে এই লাইনটা? বাট নো ওয়ান ম্যান সোল ইট হ্যাথ ব্রকেন, আ লাইট দ্যাট ডথ নট ডিপার্ট। তার মানে একটাই মানুষ যে শিল্পী, হুম, সে শিল্পী হতে পারে কবি, লেখক, গায়ক, চিত্রকার, হুম, তো সেই শিল্পীর মধ্যেই রয়েছে সেই আলোটা। তার আত্মার মধ্যে রয়েছে, শিল্পীর আত্মার মধ্যে, শিল্পীর হৃদয়ের মধ্যে, শিল্পীর ভাবনার মধ্যে রয়েছে সেই আলো। কিসের আলো? ভবিষ্যৎ দেখানোর আলো, যেটা ডথ নট ডিপার্ট, যেটা কখনো নিভে যাবে না। অ্যান্ড হিজ লুক অর আ ওয়ার্ল্ড হি হ্যাড স্পোকেন। এবং যে জগৎটা, যার কথা তিনি বলছেন, এবং যেটা তার দৃশ্য, যেটাকে তিনি দেখাতে চাইছেন, রড ফ্লেম ইন অ্যানাদার ম্যানস হার্ট, সেই প্রদর্শন অন্য মানুষের হৃদয়কে প্রজ্বলিত করবে, জ্বালিয়ে তুলবে শিখা অন্য মানুষের হৃদয়ে, তাই না? রড ফ্লেম ইন অ্যানাদার ম্যানস হার্ট, জ্বালিয়ে তুলবে শিখা অন্য মানুষের হৃদয়ে। তার মানে কি? সাধারণ মানুষ, কমন পিপল ইন ভিক্টোরিয়ান এরা, এরা সম্পূর্ণ শিল্পীদের থেকে আলাদা। তার কারণ শিল্পীর মধ্যে, যে শিল্পী হচ্ছে স্রষ্টা, সেই স্রষ্টার মধ্যে যে ভবিষ্যৎ দেখার, ভবিষ্যৎ বাণী করার ক্ষমতা রয়েছে, নতুন কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে, সেটা সাধারণ মানুষের মধ্যে নেই। কিন্তু একজন মানুষ যার মধ্যে ইট হ্যাথ ব্রকেন, কোনটা? লাইট, আলো, যে আলোটা কখনো নিভে যাবে না, সেই মানুষটাই না শিল্পী, রাইট? এবং সেই শিল্পীর মধ্যে আবার ক্ষমতা রয়েছে রড ফ্লেম ইন অ্যানাদার ম্যানস হার্ট, অন্য মানুষের হৃদয়ে সেই আলোর শিখাকে প্রজ্বলিত করার, জ্বালিয়ে তোলার। ক্লিয়ার? সেকেন্ড স্ট্যান্জা, নেক্সট স্ট্যান্জা, তার মানে সিক্সথ স্ট্যান্জা, 6 নম্বর স্ট্যান্জাতে এবার যাচ্ছি। অ্যান্ড দেয়ারফোর টুডে ইজ থ্রিলিং। সুতরাং বর্তমানকে সক্রিয় করা হয়েছে। তার মানে কি? তার মানে বর্তমানটা এখন আনন্দের। অ্যান্ড দেয়ারফোর, তার মানে প্রথমে কবি বললেন এর আগের স্ট্যান্জাতে শিল্পীর কোয়ালিটি মানুষের হৃদয়ে, হুম, জ্বালিয়ে তোলা শিখাকে, হুম, আগুনের শিখাকে প্রজ্বলিত করার, আলোকিত করার, হৃদয়কে আলোকিত করার ক্ষমতা শিল্পীর রয়েছে। এটা উনি এর আগের স্ট্যান্জাতে বললেন। এটাতে বললেন অ্যান্ড দেয়ারফোর, এটাতে বলছেন অ্যান্ড দেয়ারফোর, এবং সুতরাং টুডে ইজ থ্রিলিং। তাহলে আজকের দিনটা খুব সুখের, তাই না? তার মানে বর্তমানকে সক্রিয় করা হয়েছে। টুডে ইজ থ্রিলিং, আজকের দিনটা খুব সুখের। থ্রিলিং, থ্রিলিং মানে এখানে সুখের কথা বলছেন কবি, আনন্দের কথা বলছেন। কিসের দ্বারা এই বর্তমানের আনন্দ সুখ? উইথ আ পাস্ট ডেজ লেট ফুলফিলমেন্ট, যেটা অতীতের পরিপূর্ণতা দিয়েই একমাত্র সম্ভব হয়েছে। তার মানে কি? বর্তমানের যে আনন্দ, থ্রিলিং, এটা সম্ভব হয়েছে অতীতের পরিপূর্ণতা দিয়ে। উইথ আ পাস্ট ডেজ লেট ফুলফিলমেন্ট, অতীতের পরিপূর্ণতা দিয়েই বর্তমানের আনন্দকে পাওয়া গেছে। এটাই কবি বলতে চাইছেন। তার মানে কবি অতীতকে আন্ডার ভ্যালু করছেন না। কবি বলছেন অতীত আছে বলেই না বর্তমান আছে, আর বর্তমান আছে বলেই না ভবিষ্যৎ থাকবে। এবং এই অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিনটে টাইমের মধ্যেই কিন্তু বিলং করছে আর্টিস্ট, শিল্পীরা, তাদের শিল্পের দ্বারা, তাদের কারুকার্যের দ্বারা, তাদের রচনার দ্বারা, রাইট? অ্যান্ড দ্য মাল্টিটিউডস আর এনলিস্টেড, বহুবিধি বিষয়কে এখানে নিয়ে আসা হয়। ইন দ্য ফেথ, এই বিশ্বাসের মধ্যে, দ্যাট যে দেয়ার ফাদার্স রেসিস্টেড, যে তাদের পূর্বপুরুষরা এটাকে কখনো মেনে নিত না, রাইট? তার মানে পূর্বের মানুষ, পূর্ব প্রজন্ম, যেটাকে কবি ফাদার্স বলছেন, সেই ফাদার্সরা কি করতেন? রেসিস্টেড করতেন, বাধা দিতেন, অবরুদ্ধ করতেন, মেনে নিতেন না। কোনগুলোকে মেনে নিতেন না? শিল্পীর যে ক্ষমতা, শিল্পের ক্ষমতা, পাওয়ার অফ আর্টিস্ট, সেটাকে পূর্বপুরুষরা, পূর্ব প্রজন্মরা মেনে নিতেন না। এই কথাটা কিন্তু মানে সমাজে
এই বিশ্বাসটাকে সমাজে চালু করা হয়েছে। সাধারণ মানুষ সমাজে এই বিশ্বাসটাই করতে শুরু করেছেন। তাদেরকে এটাই বিশ্বাস করানো হচ্ছে পলিটিক্যালি ইন ভিক্টোরিয়ান এরা। তার কারণ তারা সাধারণ মানুষ। তাদের মাথায় এত ইন্টেলিজেন্স নেই। তাদের মধ্যে ক্রিটিক্যাল থিংকিং কোয়ালিটি নেই। যার ফলে তাদের মধ্যে এটাই বিশ্বাস করানো হচ্ছে হুম, যে তাদের যারা পাস্ট জেনারেশন, প্রিভিয়াস জেনারেশন, আগের জেনারেশন, পূর্ব প্রজন্ম, তারা কিন্তু শিল্পকে মেনে নিত না, শিল্পীর গুণাগুণকে মেনে নিত না, শিল্পীর যোগ্যতাকে মেনে নিত না। কিন্তু এটা ভুল, তাই না? সেটাই তো বলছে, অ্যান্ড দ্য মাল্টিটিউডস আর এনলিস্টেড, হুম বহুবিধি বিষয়কে নিয়ে আসা হয় ইন দ্য ফেথ, বিশ্বাসের মধ্যে, দ্যাট দেয়ার ফাদার্স রেসিস্টেড, তাদের পূর্ব প্রজন্ম মেনে নিতেন না। কোন কোন বিষয়গুলো? এই যে শিল্পীর ক্ষমতা, ভবিষ্যৎ দেখা, শিল্পীর ক্ষমতা, নতুনকে আগমন জানানো, নতুনের বার্তা দেওয়া, শিল্পীর হাত ধরেই নতুনের আগমন ঘটে, এই ক্ষমতা যে রয়েছে শিল্পীর মধ্যে, এটা পূর্ব প্রজন্ম মেনে নিত না বলে বিশ্বাস করানো হতো সাধারণ মানুষের মধ্যে, রাইট? অ্যান্ড স্কর্নিং অ্যান্ড স্কর্নিং দ্য ড্রিম অফ টুমরো, এবং আগামীকালের যে স্বপ্ন, সেটাকে ঘেন্না করা হতো, সেটাকে এড়িয়ে যাওয়া হতো। স্কর্নিং, ঘেন্না করা হতো, এড়িয়ে যাওয়া হতো। আর ব্রিঙ্গিং টু পাস অ্যাজ দে মে, রাইট? তো এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কবি যেখানে শিল্পীর ক্ষমতার কথা বলছেন, সেই ক্ষমতাকে নাকি পূর্ব প্রজন্ম অবিশ্বাস করত, সেই ক্ষমতায় পূর্ব প্রজন্ম কোনো রকম আগ্রহ দেখাতো না। এই ভাবনাটাই সাধারণ মানুষের মনের মধ্যে পরিচালিত করা হতো পলিটিক্যাল ইন ভিক্টোরিয়ান এরা। কিন্তু সেটা একদমই নয়, যেটা কবি বলছেন, এটা সম্পূর্ণ মিথ্যে, তাই না? এটা সম্পূর্ণ মিথ্যে। তার কারণ, আর দে ব্রিঙ্গিং টু পাস অ্যাজ দে মে ইন দ্য ওয়ার্ল্ড ফর ইটস জয় ইটস সরো দ্য ড্রিম দ্যাট ওয়াজ স্কর্নড ইয়েস্টারডে, তারা এখন যে জগতের মধ্যে রয়েছে, সেই জগৎটা হতে পারে আনন্দের কিংবা দুঃখের, এই জগৎটাকে অ্যাকচুয়ালি স্বপ্নে দেখা হয়েছিল অনেক আগে থেকেই। কাদের দ্বারা? শিল্পীদের দ্বারা। শিল্পীরাই এটা প্রফেসি করেছিলেন অনেক আগে থেকে, সেই জগতের, যেই জগতে বর্তমানে রয়েছে সাধারণ মানুষ। তাহলে এটা কিভাবে হতে পারে যে পূর্বের প্রজন্মের যারা জেনারেশন রয়েছে, মানে প্রিভিয়াস জেনারেশন, তারা আর্টিস্টদের ক্ষমতাতে বিশ্বাস করতো না, আর্টিস্টদের এবিলিটিকে মেনে নিত না? তাহলে এটা হতে পারে না, এটাই কবি বলছেন, তাই না? তাহলে যেটা আমি একটু আগে বললাম, আর্টিস্টদের এবিলিটি প্রিভিয়াস জেনারেশন মেনে নিত না, এরকমই বার্তা সাধারণ মানুষের মধ্যে ঢোকানো হচ্ছিল সমাজে। তো এই কথাটা ঠিক নয়, সেটা কবি এই শেষ 3টে লাইনে বলেছেন এখানে, তাই না? যেখানে বলেছেন, আর ব্রিঙ্গিং টু পাস্ট অ্যাজ দে মে ইন দ্য ওয়ার্ল্ড অফ ইটস জয় অর ইটস সরো দ্য ড্রিম দ্যাট ওয়াজ স্কর্নড ইয়েস্টারডে। তার মানে কবি বলছেন, তারা আজ বর্তমানের আনন্দ অথবা দুঃখের মধ্যে রয়েছে, যেটা আমরা আগে ভবিষ্যৎবাণী করে গেছিলাম। তার মানে আমরা গত পাস্টে আমরা ভবিষ্যৎবাণী করেছি আজকের প্রেজেন্টকে, যে প্রেজেন্টে এই কমন পিপলরা, সাধারণ মানুষেরা বাস করছে, হতে পারে সেই জগৎটা দুঃখের কিংবা আনন্দের, কিন্তু আমরাই সেই জগতের ভবিষ্যৎবাণী করেছিলাম, এটাই কবি বলছেন, রাইট? এরপরে আমি নেক্সট স্ট্যান্জাতে যাচ্ছি। নেক্সট স্ট্যান্জাতে কি বলছেন? বাট উই উইথ আওয়ার ড্রিমিং অ্যান্ড সিঙ্গিং, সিজলেস অ্যান্ড সরোলেস উই, কিন্তু আমরা আমাদের স্বপ্ন দেখা এবং গান করা কখনো থেমে থাকবে না। আমরা দুঃখী নই, এটা বলছেন, তাই না? বাট উই, কিন্তু আমরা, উইথ আওয়ার ড্রিমিং এবং অ্যান্ড সিঙ্গিং, কিন্তু আমরা আমাদের স্বপ্ন দেখার মধ্যে, অ্যান্ড সিঙ্গিং, গান করার মধ্যে, সিজলেস, যেগুলো কখনো থেমে থাকবে না, অ্যান্ড সরোলেস, যেগুলো আনন্দের, যেগুলোর মধ্যে এতটুকু দুঃখ নেই, সরোলেস, তার মানে দুঃখ নেই। উই, আমাদের মধ্যে, যেই আমরা রয়েছি এখন, সেই আমাদের মধ্যে কোনো দুঃখ নেই। আমরা স্বপ্ন দেখছি, আমরা গান গাইছি, আমাদের এই যে ড্রিমিং, স্বপ্ন দেখা, আমাদের এই যে সিঙ্গিং, গান গাওয়া, এটা সিজলেস, মানে এটা কন্টিনিউ চলবে, এটা কখনো থেমে থাকবে না। অ্যান্ড সরোলেস উই, তার মানে আমরা দুঃখী নই, আমরা সুখী, আমরা দুঃখহীন, রাইট? নেক্সট বলছেন, দ্য গ্লোরি অ্যাবাউট আস ক্লিঙ্গিং, আমাদের গৌরব আঁকড়ে রয়েছে, রাইট? তাহলে আমাদেরকে কি আঁকড়ে রয়েছে? গৌরব। দ্য গ্লোরি অ্যাবাউট আস ক্লিঙ্গিং, রাইট? তো আমাদের যে গৌরব, গৌরব আমাদেরকে আঁকড়ে রয়েছে, তাহলে তো আমরা ফেলনা হতে পারি না, না? of the glorious futures we see, গৌরবান্বিত ভবিষ্যতে। তো গ্লোরিয়াস গ্লোরিয়াস ফিউচার্স উই সি, যে গৌরবান্বিত ভবিষ্যৎ আমরা দেখি, রাইট? সেই গৌরবান্বিত ভবিষ্যৎ কি করছে? আমাদের আঁকড়ে রয়েছে। তার মানে আমরাই পারি ভবিষ্যৎ দেখতে, আমরাই প্রফেট, আমরাই ভবিষ্যৎ বক্তা, আমরাই ভবিষ্যৎ দেখতে পারি, তাই না? এটাই কবি বলছেন। তাহলে আরেকবার এটা ক্লিয়ার করছি, বাট উই, কিন্তু আমরা, উইথ আওয়ার ড্রিমিং
অ্যান্ড সিঙ্গিং, তার মানে আমরা যে স্বপ্ন দেখছি এবং গান করছি, যেটা সিজলেস, মানে যেটা কখনো থেমে থাকবে না, বন্ধ হয়ে যাবে না, সরলেস উই, আমরা সুখী, আমাদের মধ্যে দুঃখ নেই, আমরা দুঃখহীন। দ্য গ্লোরি অ্যাবাউট আস ক্লিঙিং অফ দ্য গ্লোরিয়াস ফিউচার উই সি, যে ভবিষ্যৎ আমরা দেখছি, সেই ভবিষ্যৎ, সেই গৌরবান্বিত ভবিষ্যৎ, ভবিষ্যতের গৌরব আমাদের আঁকড়ে রয়েছে। তার মানে অনলি উই ক্যান সি দ্য ফিউচার, অনলি উই ক্যান সি দ্য গ্লোরিয়াস ফিউচার, রাইট? আওয়ার সোলস উইথ হাই মিউজিক রিংিং, আওয়ার সোলস উইথ হাই মিউজিক রিংিং, আওয়ার সোলস, আমাদের হৃদয়, আমাদের আত্মা, হুম, কি করছে? শুনতে পাচ্ছে। কি শুনতে পাচ্ছে? স্বর্গীয় সুর বাজছে, রাইট? তো আওয়ার সোলস উইথ হাই মিউজিক রিংিং, আমাদের হৃদয় শুনতে পাচ্ছে সেই স্বর্গীয় সুর, রাইট? তার মানে সেই স্বর্গীয় সুরটা, আমাদের হৃদয় যদি স্বর্গীয় সুর শুনতে পায়, তার মানে সেই স্বর্গীয় সুরটা, সেই হাই মিউজিক কোথায় বাজছে? রিংিং ইনটু আওয়ার সোলস, রাইট? আমাদের হৃদয়ে বাজছে। তার ফলেই কিনা আওয়ার সোলস উইথ হাই মিউজিক রিংিং, আমাদের হৃদয় শুনতে পাচ্ছে সেই স্বর্গীয় সঙ্গীত, সেই উচ্চ মানের মিউজিক, সেই উচ্চ মানের সঙ্গীত, উচ্চ মানের সুর আমাদের হৃদয় শুনতে পাচ্ছে। ওয়ান ম্যান, সরি, ও মেন, মানে কি? ও সাধারণ মানুষ। এখানে কবি বলছেন ও মেন, ও মেন মানে কি? ও সাধারণ মানুষ। ইট মাস্ট এভার বি, ইট মাস্ট এভার বি, এমনটাই সর্বদা হবে। কেমনটা? এই যে আমরা গৌরবান্বিত ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, গৌরব আমাদের আঁকড়ে রয়েছে, আমরা উচ্চ শ্রেণীর সেই স্বর্গীয় সুর শুনতে পাচ্ছি আমাদের হৃদয়ে যা বেজে চলেছে। এই যে লাইনগুলোতে কবি বলেছেন, আগের লাইনগুলোতে, এটা কি? এটা সর্বদাই হবে, এটা সর্বদাই চলবে। সেটাই কবি বলছেন। ও মেন, ও মেন বলছেন সাধারণ মানুষকে। ওহো সাধারণ মানুষ, ইট মাস্ট এভার বি, এটা সবসময় চলতে থাকবে। কোনগুলো চলতে থাকবে? এটা এইগুলো যেগুলো আগের লাইনে কবি বলেছেন। হুম, স্বপ্ন দেখছি, গান করছি, আমাদের মধ্যে দুঃখ নেই, হ্যাঁ, আমরা ভবিষ্যতের গৌরব দেখতে পাচ্ছি, হুম, গৌরবান্বিত ভবিষ্যৎ আমাদের আঁকড়ে রয়েছে, আমরা ভবিষ্যৎ বক্তা। এই যে কথাগুলো কবি বলেছেন, আমাদের এই অ্যাক্টিভিটিস, আমাদের এই কোয়ালিটিস, আমাদের এই ডিউটিস, হ্যাঁ, আমাদের এই অ্যাক্টিভিটিস গুলো চলতে থাকবে। হুম, এইগুলো কখনো থেমে থাকবে না। ও মেন, ও সাধারণ মানুষ, ইট মাস্ট এভার বি, এটা সর্বদাই হবে, সর্বদাই চলতে থাকবে, রাইট? দ্যাট উই ডুয়েল ইন আওয়ার ড্রিমিং অ্যান্ড সিঙ্গিং, যেহেতু, যে আমরা বাস করি, ডুয়েল মানে বাস করা, কোথায় বাস করি? ইন আওয়ার ড্রিমিং অ্যান্ড সিঙ্গিং, আমাদের স্বপ্ন দেখার মধ্যে এবং গান করার মধ্যে আমরা বাস করি, মানে আমরা বেঁচে থাকি। হুম, আ লিটল অ্যাপার্ট ফ্রম ইয়ে, যেটা তোমাদের থেকে একটু আলাদা। তার মানে কবি এখানে পরিষ্কার সাধারণ মানুষদেরকে নিজেদের কোয়ালিটি থেকে আলাদা করেছেন, করে বোঝাতে চেয়েছেন যে আমরা শিল্পীরা, আমাদের যোগ্যতাটা কি দেখো, আমাদেরকে তোমরা অবহেলা করো না, তোমরা সমাজের পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়ে, রাজনীতির দ্বারা প্রভাবিত হয়ে শিল্পীকে, শিল্পীর শিল্পত্বকে অবহেলা করো না, তোমরা বোঝার চেষ্টা করো আমরা কে, আমাদের যোগ্যতা কি, আমরা তোমাদের থেকে অনেকটাই আলাদা, আমাদের যোগ্যতা দাও, আমাদের আন্ডার ভ্যালু করো না, আমাদেরকে বোঝার চেষ্টা করো। এটাই কিন্তু কবি ইমপ্লিকেশন দিয়েছেন এখানে, রাইট? এবার আমি নেক্সট স্ট্যান্জাতে যাব, মানে স্ট্যান্জা নাম্বার 8, হ্যাঁ, 8 নম্বর স্ট্যান্জা। ফর উই আর afar with the dawning, for we are for we are afar with the dawning, কারণ আমরা বাস করি ভবিষ্যতের ভোরে। তো কেন? তো একটু আগে বললাম যে কবি এই ও মেন সাধারণ মানুষকে সাধারণ মানুষের থেকে নিজেদেরকে আলাদা করেছেন, যে আমরা তোমাদের থেকে একটু আলাদা, আমাদের কোয়ালিটিটা। কেন সেটা এবার বলছেন এই 8 নম্বর স্ট্যান্জাতে। ফর, কারণ, উই আর afar with dawning, ডনিং মানে কি? ভোর, হুম, ভোর হওয়া। তার মানে কি? যেটা ভবিষ্যৎ, তাই না? তার মানে কারণ আমরা বাস করি ভবিষ্যতের ভোরে, রাইট? তো ডন অফ ফিউচার উই লিভ ইন, আমরা ভবিষ্যতের ভোরে বাস করি, যার জন্যই না আমরা তোমাদের থেকে একটু আলাদা, আমাদেরকে বোঝার চেষ্টা করো তোমরা। তো কি বলছেন? ফর উই আর afar with the dawning, আমরা বাস করি ভবিষ্যতের ভোরে, অ্যান্ড দ্য সানস দ্যাট আর নট ইয়েট হাই, এবং সূর্য এখনো এতটা ওঠেনি উঁচুতে, তার মানে সবে ভোর হয়েছে, তার মানে আসন্ন ভবিষ্যৎ যেটা, সেটাতেও বাস করছেন শিল্পী, তাই না? শিল্পী সব জায়গায় ছড়িয়ে রয়েছে, অতীতে রয়েছে, বর্তমানে রয়েছে, আবার আগামীকাল যে ভবিষ্যৎটা আসছে, সবে আসছে, সেটাতে অলরেডি শিল্পী চলে গেছে আগে থেকে, তাদের কল্পনার মধ্য দিয়ে, তাদের ভবিষ্যৎ বাণীর মধ্য দিয়ে। সেটাই বলছেন, ফর উই আর ফার উইথ ডনিং, আমরা বাস করি ভবিষ্যতের ভোরে, অ্যান্ড দ্য সানস দ্যাট আর নট ইয়েট হাই, এবং সূর্য যা এখনো এতটা ওঠেনি, সবে ভোর হবে, রাইট? অ্যান্ড আউট অফ দ্য ইনফাইনাইট মর্নিং, এই মর্নিংটা কেমন? ইনফাইনাইট মর্নিং, চির সকাল, হুম, এই চির সকালের মধ্যে, অ্যান্ড আউট অফ দ্য ইনফাইনাইট মর্নিং, এই চির সকালের মধ্যে, ইন্ট্রেপিড ইউর হিয়ার আস ক্রাই,
সো ইন্টারপ্রেট, ইউ হিয়ার আস ক্রাই, তুমি শুনতে পাও আমাদের নির্ভীক চিৎকার। INTREPID, ইন্টারপ্রেট মানে নির্ভীক। ইউ হিয়ার তুমি শুনতে পাও, আস আমাদের, ক্রাই চিৎকার করতে, তার মানে আমরা যে নির্ভীকভাবে চিৎকার করছি সেটা তুমি শুনতে পাও। আমরা শিল্পীরা, আমরা নির্ভীক, উই আর দ্য আর্টিস্টস, উই আর দ্য মিউজিক মেকার্স, উই আর দ্য ব্রেভ ফিগার্স, উই আর দ্য রিভলিউশনারি ফিগার্স, তাই না? তো এখানে শিল্পীরা রিভলিউশনারি ফিগার্স, যার জন্যই না তারা ব্রেভলি চিৎকার করছেন, সাহসের সঙ্গে চিৎকার করছেন, যেটা সাধারণ মানুষ তুমি শুনতে পাও। হাউ স্পাইট অফ ইউর হিউম্যান স্কর্নিং, তার মানে তোমার ঘৃণা সত্ত্বেও, কিসের প্রতি? নতুন ধারণার প্রতি, যেটা আমাদের ভবিষ্যৎবাণী, আমরা শিল্পীরা করেছি যেই ভবিষ্যৎবাণী, তার প্রতি তোমাদের ঘৃণা সত্ত্বেও আমরা কি করছি? আমরা নির্ভীকভাবে চিৎকার করছি, রাইট? হাউ স্পাইট অফ ইউর হিউম্যান স্কর্নিং, তার মানে তোমার মানবিক ঘৃণা সত্ত্বেও আমরা ইন্টারপ্রেট ইউ হার আস ক্রাই, মানে তুমি শুনতে পাও আমাদের নির্ভীক চিৎকার, তার মানে তোমাদের ঘৃণা সত্ত্বেও আমরা নির্ভীকভাবে চিৎকার করছি, এটাই মানে দাঁড়ালো। ওয়ান্স মোর গডস ফিউচার ড্রজ নাই, ওয়ান্স মোর গডস ফিউচার ড্রজ নাই, তার মানে কি? গড, ভগবানের, দেবতার যে ভবিষ্যৎ সেটা কিন্তু খুব কাছাকাছি আসছে, রাইট? সো ওয়ান মোর, আরো একবার, গডস ফিউচার, ঈশ্বরের যে দেওয়া ভবিষ্যৎ, ড্রজ নাই, নাই মিন্স নট সো ফার, NIGH, নাই মিন্স নট সো ফার, খুব দূরে নয়। যেটা গডস ফিউচার, যে ভবিষ্যৎটা ঈশ্বর প্রদান করছে, সেটা এখনো খুব একটা দূরে নয়, খুব কাছাকাছি এসে গেছে। অ্যান্ড অলরেডি গোজ ফোর্থ দ্য ওয়ার্নিং, তার মানে অবিলম্বে একটা নির্দেশিকা দেওয়া হচ্ছে, দ্যাট ইয়ে অফ দ্য পাস্ট মাস্ট ডাই, অতীতের তুমি অবশ্যই মারা যাবে। তার মানে যে ভবিষ্যৎটা, যে ফিউচারটা, গডস ফিউচার, যেটা খুব কাছাকাছি, ভবিষ্যৎ আমাদের কে প্রদান করে? আমাদের সর্বশক্তিমান ঈশ্বর। সেই ঈশ্বরের দেওয়া ভবিষ্যৎ বেশি দূরে নেই, হ্যাঁ, নট সো ফার, নয় মিন্স নট সো ফার, বেশি দূরে নেই। অ্যান্ড অলরেডি গোজ ফোর্থ দ্য ওয়ার্নিং, এবং এর মধ্য দিয়ে অলরেডি একটা সচেতন বার্তা জানানো হয়েছে, দ্যাট যে তুমি অফ দ্য পাস্ট, অতীতের, মাস্ট ডাই, অবশ্যই মারা যাবে। তার মানে অতীতের তুমি মারা যাবে, আসবে কে? নিউ জেনারেশন, নতুন প্রজন্ম, তাই না? আমরা তাদের আলো দেখাবো, আমাদের আলোতে তারা চোখের দৃষ্টি ফিরে পাবে। আমরা অতীতে ছিলাম, বর্তমানে আছি, এবং আমাদের ভবিষ্যতে যে নিউ জেনারেশন আসছে তারাও থাকবে, তাদের চোখের দৃষ্টি হবে আমাদের দেওয়া আলো, তাই না? সেই ব্যাপারে তুমি সাধারণ মানুষ সচেতন হও, তুমি বোঝো, আমরা শিল্পীরা, উই আর দ্য আর্টিস্টস, রাইট? নাও ইন দ্য ফাইনাল স্ট্যাঞ্জা, নাইনথ স্ট্যাঞ্জা, দ্যাট ইজ ফাইনাল স্ট্যাঞ্জা অফ দিস পোয়েম। এই ফাইনাল স্ট্যাঞ্জাতে কি বলছেন? গ্রেট হেল উই ক্রাই টু দ্য কামার্স, মহৎ অভ্যর্থনা আমরা উচ্চ স্বরে জানাচ্ছি নতুন আগমনকারীদের, রাইট? গ্রেট হেল, গ্রেট হেল মানে কি? মহৎ অভ্যর্থনা। কাদের জানাবো? নিউ জেনারেশনকে। উই ক্রাই, আমরা চিৎকার করে জানাচ্ছি, কি জানাচ্ছি? গ্রেট হেল, মহৎ অভ্যর্থনা, কাদের? টু দ্য কামার্স, তার মানে যারা নিউ জেনারেশন, যারা আসছে, তাদেরকে আমরা উচ্চ স্বরে অভ্যর্থনা জানাচ্ছি। কোথা থেকে জানাচ্ছি অভ্যর্থনা? ফ্রম দ্য ড্যাজলিং আননোন সোর, ভবিষ্যতের সেই উজ্জ্বল ভবিষ্যৎ থেকে, রাইট? অজানা, আননোন সোর, আননোন সোর মানে অজানা দ্বীপ। অজানা দ্বীপ কোনটা? ভবিষ্যৎ। ড্যাজলিং, ড্যাজলিং মানে কি? আলোকিত, প্রজ্বলিত, জলজলে, চকচকে। সেই প্রজ্বলিত, জলজলে, চকচকে যে অজানা দ্বীপ রয়েছে, তার মানে ভবিষ্যৎ রয়েছে। সেই ভবিষ্যৎ থেকে আমরা নতুন আগমনকারীদের অভ্যর্থনা জানাচ্ছি, যে এসো, তোমরা এসো নিউ জেনারেশন। তার মানে অলরেডি যারা আর্টিস্ট, তারা পাস্টে রয়েছেন, প্রেজেন্টে রয়েছেন, এবং তারা অলরেডি ভবিষ্যতে অনেক আগে থেকে এক্সিস্ট করছেন। নিউ জেনারেশন এখনো আসেনি, ভবিষ্যতে যারা নিউ জেনারেশন আসবে তারা এখনো আসেনি, তারা আসছে, অথচ সেখানে অনেক আগে আর্টিস্ট এসে গেছে সেই ভবিষ্যতে। সেই ভবিষ্যতের প্রজ্বলিত, জলজলে, চকচকে, আলোকিত দ্বীপ থেকে আমরা শিল্পীরা উচ্চ স্বরে অভ্যর্থনা জানাচ্ছি, আমাদের মহৎ উদার অভ্যর্থনা, রাইট? তাহলে এই গেল এই লাস্ট স্ট্যাঞ্জার ফার্স্ট দুটো লাইনের এক্সপ্লানেশন। এবার নেক্সট, ব্রিং আস হাইদার ইয়োর সান অ্যান্ড ইয়োর সামার্স, তার মানে এখানে কবি বলতে চাইছেন, সানের কথা বলছেন। সান মানে কি? সূর্য, যেটা আলো দেয়, ওয়ার্ল্ডকে আলোকিত করে। সামার, সামার ইজ আ কাইন্ড অফ বোথ হ্যাপিনেস, বিকজ প্রচন্ড শীতের দেশে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সামার ফেস্টিভ্যাল মানা হয়। সেই সামার, আনন্দ,
আবার এই সামারটা কখনো দুঃখ হতে পারে, যখন প্রচন্ড গরম পড়ে। তো হোয়াট এভার, এখানে সান এবং সামারের মধ্য দিয়ে কবি সুখ দুঃখ দুটোকেই বোঝাতে চেয়েছেন এবং বলছেন ব্রিং আস, তার মানে ব্রিং টু আস, আমাদের কাছে নিয়ে এসো। হুম, হাইতার, হাইতার, হাইতার মিনস হেয়ার, এইচইআর হেয়ার, এখানে। ব্রিং আস মানে ব্রিং টু আস, আমাদের কাছে নিয়ে এসো। হাইতার হেয়ার, এখানে। ইওর সান, তোমার সূর্য, অ্যান্ড ইওর সামার, তোমার গ্রীষ্ম। তার মানে তোমার যে সুখ দুঃখ, তোমার যে আলো অন্ধকার, হোয়াট এভার ইউ হ্যাভ টু দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ, প্লিজ ব্রিং টু আস, আমাদের কাছে নিয়ে এসো। অ্যান্ড রিনিউ আওয়ার ওয়ার্ল্ড অ্যাজ অফ yours, রাইট? সো ওয়াই ইউ আর ইয়োর মিনস সো লং এগো, অনেক দিন আগে। তার মানে অ্যান্ড রিনিউ আওয়ার ওয়ার্ল্ড, আমাদের জগৎটাকে নতুন করে নাও। আমাদের কোন জগৎ? হ্যাঁ, যেটা অতীতের জগৎ, যেটা অনেক আগের জগৎ, তাই না? তাহলে কবি বলছেন সেই সাধারণ মানুষকে যে তোমরা এসো, তোমাদের ব্রিং আস হাইদার ইউর সান অ্যান্ড ইউর সামার, তোমার যে সুখ দুঃখ হাসি কান্না, ইন টার্মস অফ সান সামার হোয়াট এভার ইউ হ্যাভ টু দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ, তোমার জগতে যা কিছু আছে সাধারণ মানুষ, তুমি ওইগুলোকে আমাদের কাছে নিয়ে আসো, আমরা ওইগুলোকে নতুন করে দেব। তার মানে এসো, আমরা ওইগুলোকে নতুন করব। অ্যান্ড রিনিউ আওয়ার ওয়ার্ল্ড অ্যাজ অফ ইয়োর। তার মানে কি? তার মানে কবি অভ্যর্থনা জানাচ্ছেন সেই সমস্ত সাধারণ মানুষদের, তাদের সামার, তাদের সান, তার মানে তাদের আনন্দ, কষ্ট, দুঃখ যাই রয়েছে তাদের ওয়ার্ল্ডে, সেইগুলোকে নিয়ে তারা আসুক আমাদের কাছে এবং নতুন করে নিক আমাদের জগৎটাকে, যেটা অতীতের, যেটা অনেক আগের জগৎ, ঠিক আছে, এটাকে রিনিউ করা হোক। ইউ শ্যাল টিচ আস ইউর সংস নিউ নাম্বারস। এবার কবি যেখানে সাধারণ মানুষকে ডাকলেন, কবি যেখানে ভবিষ্যতের যারা শিল্পীরা, ভবিষ্যতের যারা আর্টিস্টরা, তাদেরকে যেখানে কবি ডাকলেন, তো ভবিষ্যতে যারা আর্টিস্টরা আসছেন তাদের মধ্যেও কি রয়েছে? সান রয়েছে, তাদের মধ্যেও সান রয়েছে, সামার রয়েছে। তো সান সামার হচ্ছে কিসের সিম্বল? আনন্দের সিম্বল, হ্যাঁ, আলোকিত হওয়ার সিম্বল। আবার সামারটা, সানটা যেরকম আলোকিত হওয়ার সিম্বল, আবার সামারটা হচ্ছে সিম্বল অফ বোথ, হ্যাঁ, হ্যাপিনেস অ্যান্ড সাফারিং। তো বলছেন যে নতুন মানে ভবিষ্যৎ যারা আসছো, তারা এসো তোমাদের সূর্য এবং তোমাদের গ্রীষ্ম নিয়ে, তার মানে তোমাদের আনন্দ দুঃখ কষ্ট যা কিছু আছে তোমরা নিয়ে এসো। অ্যান্ড রিনিউ আওয়ার ওয়ার্ল্ড অ্যাজ অফ ইউ, তার মানে আমাদের যে অতীতের জগৎটা রয়েছে, আমরাও তো শিল্পী, এটাকে প্লিজ তোমরা নতুন করে নাও। কবি এটা ভবিষ্যতের মানে নিউ জেনারেশনের ক্ষেত্রে, নিউ জেনারেশন যারা আসছে তাদেরকে কবি এই কথাটা বলছেন। এবং আরো বলছেন ইউ শ্যাল টিচ আস ইউর সংস নিউ নাম্বারস, তুমি শেখাবে আমাদের তোমার গানের নতুন সংখ্যাগুলিকে। তার মানে কবি বলছেন আমি ভবিষ্যতের থেকেও শিখবো, যারা নিউ জেনারেশন আসছে ভবিষ্যতে তাদের থেকেও আমি শিখবো। সেই জন্যই না বলছেন ইউ মানে তোমরা, যারা ভবিষ্যৎ, যারা নিউ জেনারেশন, তোমরা শ্যাল টিচ আস, আমাদেরকে শেখাবে, ইউর সংস নিউ নাম্বারস, তোমাদের গানের নতুন সংখ্যাগুলি। তার মানে তোমরা ভবিষ্যতে, তোমরা তোমাদের ভবিষ্যতে যা করবে, তোমরা তোমাদের বর্তমানে যা করবে, ভবিষ্যৎ নিউ প্রজন্ম তোমরা তোমাদের জীবনে যা করবে সেটা আমাদের শেখাবে। সেটাকেই কবি বলছেন সংস নিউ নাম্বারস। তার মানে নতুন ক্রিয়েশন, নতুন সৃষ্টি যেটা তোমরা নিয়ে আসবে, সেটা এসো আমাদেরকে শেখাও, আমরাও শিখতে চাই তোমাদের হাত ধরে, রাইট? অ্যান্ড থিংস দ্যাট উই ড্রিমড নট বিফোর, এবং সেই জিনিসটাই আমরা শিখবো, সেই স্বপ্নটাই আমরা দেখব যেটা আমরা আগে কখনো শিখিনি, আমরা আগে কখনো দেখিনি, আমরা সেই জিনিসের স্বপ্নটাই দেখব। ইয়ে ইন স্পাইট অফ ড্রিমার হু স্লাম্বার্স, ইয়ে ইন স্পাইট অফ আ ড্রিমার হু স্লাম্বার্স, তার মানে ইয়ে ইন স্পাইট অফ আ ড্রিমার হু স্লাম্বার্স, যদিও যে স্বপ্নদর্শী ঘুমিয়ে রয়েছে, যদিও যে স্বপ্নদর্শী ঘুমিয়ে রয়েছে, অ্যান্ড আ সিঙ্গার হু সিংস নো মোর, এবং একজন গায়ক শিল্পী যে আর গান করে না, তাই না? তার মানে কবি এই লাস্ট দুটো লাইনের মধ্যে বলছেন যে আহ, যদিও যদিও একজন ড্রিমার্স, তার মানে যে স্বপ্ন দেখে সেই স্বপ্নদর্শী, সে কি করছে? ঘুমিয়ে রয়েছে। যদিও একজন গায়ক, একজন শিল্পী, একজন আর্টিস্ট যে গান করে, সে আর গান করবে না, তবুও তুমি ভবিষ্যৎ, তুমি নতুন প্রজন্ম, তুমি নিউ জেনারেশন, তুমি এসো, তোমাদের গানের সংখ্যা শেখাও। তার মানে তোমাদের নতুন সৃষ্টিকে আমাদের সামনে তুলে ধরো, আমাদেরকে শেখাও, তার মধ্য দিয়ে আমাদেরকে নতুন করে নাও, তাই না? আমরা তো বর্তমানে আছি, আমরা অতীত হয়ে যাচ্ছি, যেহেতু তোমরা আসছো ভবিষ্যতের জেনারেশন, তোমরা আসছো তাই আমরা অতীত হয়ে যাচ্ছি। প্লিজ এসো, আমরা তোমাদেরকে আমাদের গ্রেট হেল্প, আমাদের মহৎ অভ্যর্থনা দিয়ে আহ্বান জানাচ্ছি, তোমরা এসো, এসে আমাদেরকে নতুন করে নাও, আমরা তো পুরনো, আমাদেরকে নতুন করে নাও, আমাদেরকে রিনিউ করো। এবং কি দিয়ে রিনিউ করবে? তোমরা যে তোমাদের নিউ ক্রিয়েশন, সেইগুলো দিয়ে, যেটাকে কবি বলছেন সংস নিউ নাম্বারস, গানের নতুন সংখ্যা, যেটা হচ্ছে ক্রিয়েশন, সেই ক্রিয়েশন দিয়ে আমাদেরকে বরণ করে নাও, নতুন করে নাও। যদিও এখন স্বপ্ন যারা দেখে, স্বপ্নদর্শী, সে ঘুমিয়ে পড়েছে, অ্যান্ড যে গান করে সে আর গান করে না।
তার মানে আমাদেরকে তুমি নতুন করে নাও, বরণ করে নাও, এবং আমরা তোমাদেরকে আমাদের আহ্বানের মধ্য দিয়ে, আমরা আমাদের ডাকের মধ্য দিয়ে, আমাদের গানের মধ্য দিয়ে তোমাদের অভ্যর্থনা জানাচ্ছি আমাদের এই ওয়ার্ল্ডে। আমরা এখন অতীত হয়ে যাচ্ছি, আমাদের অতীতটাকে তোমরা এসে নতুন করে নাও। ক্লিয়ার? সো আশা করি পুরোটাই ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। সো do subscribe my channel, like, share, comment, and see you in the next video with the next topic. Bye bye.